বাংলাদেশের বিপক্ষে আরও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহী অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজের পারফরমেন্সে মুগ্ধ অ্যালেক্স ক্যারি, শরীফুল হাসানদের লড়াকু মানসিকতার প্রশংসা। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে সম্ভাব্য ভেন্যু হিসেবে জাতীয় স্টেডিয়ামের অবকাঠামো পরিদর্শন ব্রাজিল প্রতিনিধি দলের। সামগ্রিক অবস্থায় সন্তুষ্টি প্রকাশ আশাবাদী বাফুফে। এশিয়ান গেমসে শুধু অংশগ্রহণ নয়, পদক জয়ের মানসিকতা নিয়ে লড়াইয়ের আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। কোচের ভূমিকায় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের সমালোচনা, ফেডারেশনগুলোকে সতর্কবার্তা। এবং জয় দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু বার্সেলোনার। এলচেকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করল কাতালানরা। ইপিএলে শেষ মুহূর্তের গোলে ম্যান সিটির জয়, ড্র লিভারপুলের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই নুসরাত হত্যা মামলার রায়ের খবর। হাইকোর্টের রায় ঘোষণার পর চলছে ব্রিফিং, সরাসরি যাচ্ছি সেখানে। মোহাম্মদ শামীম খালাস পেয়েছে, মনি খালাস পেয়েছে, আর জুবায়েরকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। আমরা জুবায়েরের জন্য উচ্চ আদালতে আপিল করব। আমরা একটি বড় আর্গুমেন্ট করেছিলাম, যে আর্গুমেন্টের জবাব রাষ্ট্রপক্ষ দিতে পারে নাই। ওই প্রেমিসিসে একটা সিসিটিভি ক্যামেরা ছিল। এই সিসিটিভি ক্যামেরার ছবি আজও সেখানে আছে। 6 বছর আগেও সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু প্রসিকিউশন পক্ষ কিংবা ইনভেস্টিগেটিং অফিসার ওই সিসিটিভি ক্যামেরাটাও সিজ করে নাই, সিসিটিভি ক্যামেরাটাকে আদালতের সামনে উপস্থাপন করে নাই। একটা প্রেমিসিসে যদি সিসিটিভি ক্যামেরা থাকে, এর ফুটেজটা যদি আদালতের সামনে আসতো, সুনির্দিষ্টভাবে বোঝা যেত কে কাকে কোথায় কি করেছে, কিভাবে কে কাকে মেরেছে কিংবা মারে নাই। কিন্তু একটা রহস্য থেকে গেল যে 3 তালার উপরে, যে সাইক্লোন সেন্টারের উপরে এই নুসরাত কি করে তার এখানে আগুন লাগালো আর কেউই শুনলো না। একমাত্র শুধুমাত্র আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল। এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল। ফলে আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমরা এক্সপেক্ট করি মাননীয় আপিল বিভাগে গিয়ে এই রহস্যের উন্মোচন হবে। এবং আরেকটি জিনিস আমি আদালতে দরখাস্ত করেছিলাম, যে নুসরাত একটি ডাইং ডিক্লারেশন দিয়েছে। এই ডাইং ডিক্লারেশনে একটা অডিও এবং ভিডিও আছে। আমরা দরখাস্ত দিয়েছিলাম যে হাইকোর্ট বিভাগে এই অডিও ভিডিওটি শোনানো হোক। এই ভিডিওটি আমরা দেখি এখানে প্রজেক্টরে, আসলে তিনি কি বলেছেন আর কি বলেন নাই। কারণ মৃত্যুকালীন জবানবন্দিতে তিনি বলেছেন 4 জন বোরকা পরা মেয়ের কথা বলেছেন, মহিলার কথা বলেছেন। কিন্তু আজকে দেখবেন সাজা হয়েছে জুবায়ের, সেও পুরুষ, সাজা হয়েছে জাবিদ, সেও পুরুষ, সাজা হয়েছে সাদা হোসেন শামীম, সেও পুরুষ, কিন্তু মৃত্যু। একই বিষয়ে ব্রিফিং করছেন অ্যাটর্নি জেনারেল। এবার সরাসরি যাচ্ছি সেখানে। বিগত 24/10/19 তারিখে এই মামলার 16 জন আসামিকে ফাঁসির রায় দেন এবং এই ফাঁসির রায়ের বিরুদ্ধে যে সমস্ত দণ্ডপ্রাপ্ত আসামি তারা আপিল করেন। এবং আপনারা জানেন যে আইন অনুযায়ী নিম্ন আদালত কোনো ফাঁসি দিলে সেক্ষেত্রে রেফারেন্স আকারে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অনুমোদনের জন্য পাঠানো হয়। আপনারা জানেন যে অতি সম্প্রতি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে মৃত্যুদণ্ডের মামলাগুলোর শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করেছেন। সেই বিশেষ বেঞ্চের মাননীয় বিচারপতি জনাব বিষ্ণুদেব চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি জনাব রাশেদুজ্জামান রাজা, ওনাদের বেঞ্চে নিরলসভাবে এই জাতীয় মামলাগুলোর শুনানি চলছে। এবং এই মামলার শুনানির শুরুতে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে এ ধরনের ঘৃণ্য অপরাধের মামলার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে কোনো বিলম্ব ঘটানো হবে না। আমাদের ল অফিসার যারা অক্লান্ত পরিশ্রম করে এই মামলাটি করেছেন, আপনি দেখতে পাচ্ছেন আমার ডান দিকে আছে ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির, আমার বাম দিকে আছে ব্যারিস্টার ইমাম হোসেন তারেক, আমাদের পিছনে সহকারী অ্যাটর্নি জেনারেল আখি, সহকারী জেনারেল আশরাফুল ইসলাম, আমাদের সহকারী জেনারেল আব্দুল মোতালেব, তারা আছেন যারা ওই কোর্টে অ্যাসাইন। এবং আমি নিজেও এই মামলাতে রাষ্ট্রের পক্ষে আর্গুমেন্ট করেছি। আজকে আদালত দীর্ঘ শুনানির পরে আদালত রায় ঘোষণা করেছেন। রায়টি হচ্ছে এই 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে আদালত 2 জন আসামির মৃত্যুদণ্ডের রায়কে বহাল রেখেছেন। তারা হলেন এই মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ এস.এম. সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম।
বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজ। এবার চলে যাচ্ছে খেলার সময়। 5 দিনের টেস্ট 1.5 দিনে হারলেও এখনই ম্যাকাই ছাড়তে পারছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। মূলত টেস্টের 5ম দিনের পর সবার টিকিট কাটা থাকায় আপাতত অস্ট্রেলিয়াতেই থাকতে হচ্ছে ক্রিকেটারদের। তবে নিজ উদ্যোগে বেশ কয়েকজন ক্রিকেটার ম্যাকাই ছেড়েছেন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক শান্ত সহ অনেকেই আবার পরিবার নিয়ে ছুটি কাটাতে গেছেন সিডনিতে। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন তারেক হাসান শিমুল। হতাশা দিয়ে শেষ হয়েছে টাইগারদের ম্যাকায় পর্ব। বাংলাদেশের পরবর্তী গন্তব্য দেশের বাইরে যদি বলি সেটা সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং তার আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে, টেস্ট রয়েছে। তবে বাংলাদেশ দল ম্যাকায় পর্ব শেষ করলেও এখনই আসলে ম্যাকায় ছাড়তে পারছেন না। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে যে শিডিউলটা আসলে তারা করেছেন সেটি হচ্ছে 27 তারিখে বাংলাদেশ দলের বাংলাদেশের পথে যাত্রার। তবে সেটা যেহেতু হয়নি, 1.5 দিনে বাংলাদেশ দল ম্যাচ হেরেছে। এখন বাংলাদেশ দলকে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে ম্যাকাইতে, কারণ ফ্লাইটটা আসলে চেঞ্জ করার এখন সুযোগ নেই। যে কারণে বাংলাদেশ দলের ক্রিকেটারদেরকে আমরা দেখেছি আজকের দিনে তারা হোটেল বন্দী রয়েছেন। তবে কয়েকজন ক্রিকেটার নিজ উদ্যোগে ম্যাকায় ছাড়ছেন, অনেকেই অবশ্য ঢাকার পথেও যাচ্ছেন। আমরা গতকাল থেকে শুনেছি যে 2-1 ক্রিকেটার হয়তোবা ঢাকায় চলে যাবেন নিজেদের খরচে। আমরা যেমনটা শুনেছি নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তিনি তার পরিবারকে নিয়ে এসেছেন অস্ট্রেলিয়াতে। তারা যদিও ম্যাকাইতে নেই, সিডনিতে আছেন, তারা সেখানে তার পরিবারকে নিয়ে সময় কাটাবেন। নাজমুল হোসেন শান্ত আজই মূলত চলে গেছেন সিডনিতে। তাছাড়া যদি বলি কোচিং স্টাফ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের বাকি যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু অস্ট্রেলিয়াতে ম্যাকাইতে এখন পর্যন্ত রয়ে গেছেন। তবে এখানে থেকে যে একেবারে বিশ্রামে থাকছেন তাও নয়। আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যেহেতু স্কিল ট্রেনিংটা এখন আর করছেন না ক্রিকেটাররা, যেহেতু আনুষ্ঠানিক শিডিউল তাদের ছিল না, সেক্ষেত্রে ক্রিকেটাররা মূলত হোটেলে জিম সেশনটা করবেন। বাংলাদেশ দল ম্যাকাইতে বাজেভাবে টেস্ট হারলেও একটা দারুণ স্মৃতি নিয়ে যাবে। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর টেস্ট খেলতে এসে ডারউইনে আধিপত্য দেখিয়ে 9 উইকেটের জয় নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটকে এবং কি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদেরকে অনেক বেশি উৎসাহিত করবে এবং এই আত্মবিশ্বাসটা নিয়ে সামনের যে সিরিজগুলো রয়েছে সেই সিরিজগুলোতে ভালো করার একটা মানসিকতা তৈরি হবে ক্রিকেটারদের মাঝে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। পুরো টেস্ট সিরিজ জুড়ে বাংলাদেশি ক্রিকেটারদের লড়াকু পারফরমেন্সে মুগ্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। তামিম, হাসান, শরীফুলদের নিয়ে অজিদের মুখে কেবলই প্রশংসার সুর। ওয়ানডের পর টেস্টেও টাইগারদের ক্রিকেটীয় মানসিকতা নজর কেড়েছে শক্তিশালী অস্ট্রেলিয়ান ম্যানেজমেন্টের, যে কারণে বাংলাদেশের বিপক্ষে ভবিষ্যতে আরও বেশি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহী বলে জানিয়েছেন দলটির সহ অধিনায়ক অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে সম্মান নিয়ে ফিরতে চেয়েছিলেন নাজমুল শান্ত। কথাটাকে সে সময় অনেকে বাঁকা চোখে দেখলেও এটাই এখন বাস্তবতা। ডারউইনের টাইগারদের পারফরমেন্সের পর ম্যাকাইয়ের লড়াকু মানসিকতা মুগ্ধ করেছে অস্ট্রেলিয়ানদের। তাই তো ম্যাচ শেষের একদিন পরেই ব্যাগে গ্রিনদের সহ অধিনায়ক জানালেন কতটা দারুণ ছিল এই টেস্ট সিরিজ। It was an entertaining series, wasn't it? Played in great spirits. কঠিন উইকেট, চেনা অচেনা কন্ডিশন আর মাঠের ভেতরে একে অপরকে ছেড়ে না দেওয়ার তীব্র মানসিকতা, সব মিলিয়ে ডারউইন থেকে ম্যাকাই প্রতিটা পরতেই ছিল রোমাঞ্চ। যেখানে হরহামেশাই ভরাডুবি হয় পাকিস্তান, শ্রীলঙ্কার মতো এশিয়ান জায়ান্টদের, সেখানে টাইগারদের এই হার না মানা ক্রিকেটীয় মনোভাব নিয়ে নিজের অনুভূতির কথা খোলামেলাভাবেই ব্যক্ত করলেন ক্যারি। জানালেন আরও বেশি ম্যাচ খেলার আগ্রহ। It's been some great contests. আসলে এসব তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তবে আমি বলবো পুরো সিরিজটাই ভীষণ উপভোগ্য ছিল। ওয়ানডে ও টেস্ট দুই সংস্করণেই বাংলাদেশের বিপক্ষে গত কয়েক মাস আমাদের দারুণ লড়াই হয়েছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে আরো বেশি দেখতে চাই আমরা। তাদের বিপক্ষে নিয়মিত দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পারলে দারুণ হবে। অ্যালেক্স ক্যারির এই বক্তব্য শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ইতিবাচক অগ্রযাত্রার স্বীকৃতি। শুধু তাই নয়, আগামী দিনে টি-20 এবং ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবেও বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ বলে মনে করেন অজি কোচিং স্টাফ এবং ক্রিকেটাররা। বাংলাদেশ দলে বেশ কিছু দারুণ তরুণ প্রতিভা উঠে এসেছে, যারা চাপের মুখেও ভালো খেলেছে। সামনের বড় টুর্নামেন্টগুলোর প্রস্তুতির জন্য এই ধরনের দলের বিপক্ষে ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলা আমাদের জন্য খুব কাজে দেবে। ওয়ানডের পর টেস্টেও শরীফুলের কোনো টোটকা খুঁজে পায়নি অস্ট্রেলিয়া। 2 ম্যাচে বাঁহাতি পেসারের 13 উইকেট যার বড় প্রমাণ। শরীফুলকে নিয়ে তাই সোজা সাপটা নিজের মুগ্ধতার কথাই জানালেন অ্যালেক্স ক্যারি। I think he took 6 for in that last ODI in Dhaka. And then he's come out and done the same here. So, he bowled beautifully. I think all the quicks from Bangladesh this series bowled really well. নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। He got the reward.
রোববার ঢাকায় জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিলের প্রতিনিধি দল। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে অবকাঠামো ও পরিবেশ যাচাই করতেই তাদের এই সফর। হঠাৎ বাংলাদেশ সফরে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি দল ঢাকা পৌঁছেই বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে 5 সদস্যের প্রতিনিধি দল। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে কতটা প্রস্তুত বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এই আঁতুড়ঘর তা পর্যবেক্ষণই ছিল মূল কারণ। খেলোয়াড়দের ড্রেসিং রুম, গ্যালারি, মাঠের অবস্থা, ঘাসের ঘনত্ব এবং স্টেডিয়ামের অন্যান্য সুযোগ সুবিধা ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। ঢাকায় আসার আগে ভারতের কলকাতায় স্টেডিয়াম পরিদর্শন করেছে প্রতিনিধি দলটি। সেখানে সল্টলেক স্টেডিয়ামের মাঠ, ড্রেসিং রুম এবং অন্যান্য সুযোগ সুবিধা দেখেন তারা। ব্রাজিলের সম্ভাব্য ভারত সফর এবং প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবেই ছিল সল্টলেক পরিদর্শন। কলকাতার পর ঢাকায় প্রতিনিধি দলের এই সফর তাই আলাদা গুরুত্ব পাচ্ছে, কারণ ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচের জন্য বাংলাদেশকেও সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করতে পারে ব্রাজিল। ব্রাজিলের থেকে একটা প্রতিনিধি দল এসে আমাদের স্টেডিয়াম, আমাদের মাঠ সর্বকিছু দেখে গেছে। তারা বলেছে যে তারা বাইরের কোনো দেশের সাথে আমাদের এখানে গিয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিতে পারে এবং আমাদের বাংলাদেশের এগেইনস্টেও তারা খেলতে পারে। প্রতিনিধি দলের সন্তুষ্টি এবং ভবিষ্যতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে ব্যবহারের কথা বলা নিঃসন্দেহে আশার খবর। জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হলে ব্রাজিলের প্রতিনিধি দল আবারও ঢাকায় আসতে পারে। তারা পুরো মাঠটা ঘুরে ঘুরে দেখছে, মাঠের ড্রেনেজ সিস্টেম কি আছে, পানি কিভাবে দিচ্ছে, প্লাস হলো ঘাসগুলো দেখছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ঠিক আছে, প্রয়োজন হলে তারা আরেকবার এসে দেখবে। জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি বসুন্ধরার কিংস অ্যারেনাও ঘুরে দেখেছে ব্রাজিলের প্রতিনিধি দল। মূল মাঠ ছাড়াও কিংসের অনুশীলন ভেন্যু ও জিমের সুযোগ সুবিধাও দেখেন তারা। ব্রাজিলের প্রতিনিধি দলের চোখে বাংলাদেশ সম্ভাবনাময় এক ভেন্যু। জাতীয় স্টেডিয়ামের মাঠ আর অবকাঠামো দেখে সন্তুষ্ট তারা। এখন অপেক্ষা, সংস্কার কাজ শেষ হলে আবারও ঢাকায় আসে কিনা ব্রাজিলের এই প্রতিনিধি দল। ভবিষ্যতে সেলেসাওরা আদৌ এ মাঠে খেলবে কিনা তা হয়তো সময়ই বলে দেবে। নূরে জান্নাত, সময় সংবাদ। আসন্ন এশিয়ান গেমসে শুধু অংশগ্রহণই নয়, পদক জয়ের মানসিকতা নিয়ে অ্যাথলিটদের লড়াইয়ের আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। কোচের ভূমিকায় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের সমালোচনা করে বিভিন্ন ফেডারেশনকে এই বিষয়ে সতর্ক করেন আমিনুল হক। এশিয়ান গেমসের 20তম আসর বসতে যাচ্ছে জাপানে। আগামী 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর দেশটির আইচি ও নাগোয়া শহরে বসবে এশিয়ার সবচেয়ে বড় স্পোর্টস আসর। এবারের আসরে মোট 22টি ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। অংশগ্রহণকারী ডিসিপ্লিনের ফেডারেশন কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গেল এশিয়ান গেমসে 17টি ইভেন্টে বাংলাদেশের মোট 180 জন অ্যাথলিট অংশ নিলেও পদক আসে শুধু ক্রিকেট থেকে। নারী ও পুরুষ বিভাগে বাংলাদেশ ব্রোঞ্জ জিতলেও হতাশ করেন অন্যান্য অ্যাথলিটরা। তবে এবারের আসরে শুধু অংশগ্রহণ নয়, আন্তর্জাতিক মঞ্চ থেকে পদক ছিনিয়ে আনার প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর, যার জন্য যোগ্যতা ও পারফরমেন্সের ভিত্তিতে দল নির্বাচনের নির্দেশনা দেন তিনি। আমাদের লক্ষ্য শুধু অংশগ্রহণ করা না, আমাদের লক্ষ্য হচ্ছে অংশগ্রহণের মাধ্যমে আমাদের পদক নিশ্চিত করা। বছরব্যাপী আমরা আমাদের যে সিলেক্টিভ যে স্পোর্টস ইভেন্টগুলো থাকবে সেই ইভেন্টগুলোকে আমরা বছরব্যাপী ট্রেনিং সেশনের ভিতরে রাখবো আমাদের ক্রীড়াবিদদেরকে। পদক জয়ের জন্য প্রয়োজন পর্যাপ্ত অনুশীলন ও সুযোগ সুবিধা, যা নিশ্চিতে ফেডারেশনগুলোকে তাগিদ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। কোচের ভূমিকায় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের সমালোচনা করে বিভিন্ন ফেডারেশনকে এই বিষয়ে সতর্ক করেন আমিনুল হক। আমি কখনোই আশা করব না যে আপনারা কোনো ক্রীড়াবিদ হয়ে বা কোনো ফেডারেশনের দায়িত্বশীল জায়গায় থেকে আপনারা নিজেদেরকে কোচ হিসেবে আপনারা নিজেদেরকে সেই বাইরে নিয়ে যান বা বাইরে সেই বিদেশ ট্যুরে যান বা কোচ হয়ে সেই টিমের সাথে আপনারা অংশগ্রহণ করেন, সেটা আমরা কখনোই চাইব না। আমাদের যেহেতু দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করতে পারি, সেই বিষয় নিয়ে আপনারা অবশ্যই সজাগ থাকবেন। আন্তর্জাতিক অঙ্গনের সাফল্য পেতে হলে ভালো কোচের বিকল্প নেই, যার জন্য ফেডারেশনগুলোকে ভালো কোচ নিয়োগের নির্দেশ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই সঙ্গে সারা বছর অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন আমিনুল হক। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। লা লিগার শুরুতেই বাজিমাত বার্সেলোনার, এলচেকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে কাতালুনিয়ানরা।
রাতের আরেক ম্যাচে ড্র করেছে প্যারিস সেন্ট জার্মেই। স্তাদিও মানুয়েল মার্তিনেজ ভালেরোতে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ধার বজায় ছিল ব্লগ রানারদের। নাম্বার 9 ছাড়াও যে ম্যাচ জেতা যায় তা প্রমাণেই যেন সচেষ্ট ছিলেন হ্যান্সি ফ্লিক। রবার্ট লেভানডস্কির মতো প্রথাগত স্ট্রাইকার ছাড়া মাঠে নেমেও অ্যাটাকিং থার্ডে দুর্দান্ত পজিশনিং, কাউন্টার অ্যাটাক আর উইঙ্গারদের অসামান্য বোঝাপড়ায় পুরো 90 মিনিট এলচেকে একদম কোণঠাসা করে রাখে কাতালানরা। প্রথমার্ধের 14 মিনিটে বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক রাফিনহা। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রাফিনার পাস থেকে ক্লাবের হয়ে নিজের অভিষেক ম্যাচে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নতুন সাইনিং করিম আদেয়ামি। 2-0 ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে খেলা গড়াতেই বার্সার আক্রমণের গতি আরও বেড়ে যায়। বদলি হিসেবে মাঠে নেমে জোড়া অ্যাসিস্ট করেন অ্যান্থনি গর্ডন। 67 মিনিটে গর্ডনের 12 বলে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোল করেন রাফিনহা। এরপর শুরু হয় ফার্মিন লোপেজের চমক। 71 মিনিটে গর্ডনের পাশে বল জালে জড়িয়ে ব্যবধান 4-0 করেন এই মিডফিল্ডার। আর ঠিক 8 মিনিট পর 79 মিনিটে সাবিত্রি চালের দুর্দান্ত এক ফিনিশিংয়ে নিজের জোড়া গোল পূরণ করে এলচের কফিনে শেষ পেরেকটি টুকে দেন ফার্মিন। এদিকে রাতের আরেক ম্যাচে ম্যাজিক দেখিয়েছেন ফেরান তোরেস। প্যারিস সেন্ট জার্মেইয়ের নীল ফরাসি জার্সিতে অভিষেকটা রূপকথার মতো সাজালেন এই স্প্যানিশ। বার্সেলোনা থেকে সদ্যই 42.7 মিলিয়ন পাউন্ডে পিএসজিতে আসা বিশ্বকাপ জয়ী এই তারকা একাই হার থেকে বাঁচালেন ফরাসি চ্যাম্পিয়নদের। লিগ ওয়ানের উদ্বোধনী ম্যাচের রেনের মাঠে শুরুটা একেবারেই ভালো হয়নি লুইস এনরিকের দলের। প্রচন্ড গরমে ঘরের মাঠের পিচ ক্ষতিগ্রস্ত হওয়ায় ম্যাচটি চলে যায় রেনের মাঠে। আর সেখানেই প্রথমার্ধে সেবাস্টিয়ান সিমন্সকি এবং এস্তেবান লোপোলের গোলে 2-0 পিছিয়ে পড়ে প্যারিসিয়ানরা। পয়েন্ট হারানোর আশঙ্কায় প্রথমার্ধের বিরতিতেই ব্যালন ডিওর জয়ী ওসমান দেমবেলেকে তুলে নিয়ে তোরেসকে মাঠে নামান এনরিক। কোচের আস্থার মান রেখে মাত্র 11 মিনিটের ব্যবধানে 71 এবং 82 মিনিটে জোড়া গোল করে দলকে সমতায় ফেরান 26 বছর বয়সী এই ফরওয়ার্ড। শেষ পর্যন্ত 2-2 ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে টানা 6ষ্ঠ লিগ শিরোপার লক্ষ্যে নামা প্যারিস সেন্ট জার্মেই। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। ইপিএলে বোর্নমাউথকে 2-1 গোলে হারালো ম্যানচেস্টার সিটি। অন্যদিকে যোগ করা সময়ের 9 মিনিটের গোলে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হার এড়িয়েছে লিভারপুল। ম্যাচটি ড্র হয়েছে 2-2 ব্যবধানে। এতিহাদের নতুন যুগের সূচনা। এনজো মারেস্কাকে ম্যানচেস্টার সিটি সমর্থকরা প্রথম ম্যাচেই আপন করে নেন। উষ্ণ অভ্যর্থনা জানান নতুন কোচকে। তবে ইপিএলের নতুন মৌসুমের প্রথম ম্যাচটা সহজ ছিল না সিটির জন্য। শেষ মুহূর্তের গোলে নিশ্চিত হয় আর্লিং হল্যান্ডদের জয়। ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যেতে পারত সিটি। রিকো লুইসের শট রুখে দেন বোর্নমাউথ গোলকিপার। এরপর 13 মিনিটে ওরাইলির ক্রসে হল্যান্ডের মিস। সিটির একের পর এক মিসের সুযোগ কাজে লাগায় অতিথিরা। 26 মিনিটে বদলে যায় খেলার দৃশ্য। সিটির ডিফেন্সের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে বোর্নমাউথকে লিড এনে দেন মার্কাস টাভের্নিয়ের। বিরতির আগে চেষ্টা করেও সমতা আনতে পারেনি সিটি। লিড নিয়ে বিরতিতে যায় বোর্নমাউথ। দ্বিতীয়ার্ধেও একের পর এক গোলের চেষ্টা করে গেছে স্বাগতিকরা। বাড়তে থাকে সিটি ফ্যানদের হতাশা। 3 মিনিটের ব্যবধানে 2টা সহজ সুযোগ হারান আর্লিং হল্যান্ড। হারের শঙ্কায় সিটিজেন। তবে সব উত্তেজনা জমা ছিল ম্যাচের শেষ 10 মিনিটে। বদলি হিসেবে নামা রায়ান শেরকির কর্নার থেকে পাওয়া বল দারুণ হেডে জালে পাঠালেন মার্ক গেহি। সমতা আনল ম্যানচেস্টার সিটি। এরপর ম্যাচে যোগ করার সময় জাস্কো ভার্দিওলের গোল। লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও ভিএআরে গোল পেয়ে জয়ের উৎসবে মাতে ম্যান সিটি। অন্যদিকে সেন্ট জেমস পার্কেও ছিল চূড়ান্ত নাটকীয়তা। ম্যাচের যোগ করার সময়ের 9 মিনিটে করা গোলে হার এড়িয়েছে লিভারপুল। অ্যান্থনি এলাঙ্গার গোলে ম্যাচের 5 মিনিটের মাথায় এগিয়ে যায় নিউক্যাসল ইউনাইটেড। পুরো প্রথমার্ধ জুড়েই সেই লিড ধরে রাখে টুন আর্মি। লিভারপুল বল দখলে এগিয়ে থাকলেও সমতা আনতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা আনে অল রেডস। রায়ান গ্রাভেনবার্চের অ্যাসিস্টে গোল করেন কোডি গাকপো। আবারও লিড নিতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি নিউক্যাসলকে। বদলি হিসেবে নামার 1 মিনিটের মধ্যেই স্বাগতিকদের এগিয়ে নেন জো উইলক। ম্যাচে ফিরতে মরিয়া লিভারপুল করে যায় একের পর এক আক্রমণ, কিন্তু জালের দেখা পাচ্ছিল না। মৌসুমের প্রথম ম্যাচেই হারের সামনে অল রেডস। এমন সময় দলটির ত্রাতা হয়ে আসেন ভিক্টর মুনোজ। স্পেনের বিশ্বকাপ জয়ী ফুটবলারকে ফাউল করেন নিউক্যাসলের লুইস হল। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ডমিনিক সবোসলাই গোল করলে ড্র নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ওয়ার্ল্ড কাপের শেয়ার বিক্রি বিতর্ক এবং 6 নর্ডিক ফুটবল সংস্থার পদত্যাগের দাবির মুখে কোণঠাসা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
তবে এসব বিতর্কের মাঝেও নিজের কাজের সাফাই গিয়েছেন তিনি। ডমিনিকান রিপাবলিক সফরে গিয়ে দাবি করেছেন ফিফার সার্বিক উন্নয়নে গেল এক দশকে স্বচ্ছতার সঙ্গেই কাজ করেছেন তিনি। সম্প্রতি প্রাইভেট ইকুইটি বিনিয়োগকারীদের কাছে ফিফা টুর্নামেন্টের শেয়ার বিক্রির প্রস্তাব এবং একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে ইউরোপ, এশিয়া সহ বিশ্বের নানা প্রান্তে সমালোচনার মুখে পড়েন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। অনেকেই তোলেন পদত্যাগের দাবি। এবার ইনফান্তিনোর ওপর অনাস্থা প্রকাশ করে তার পদত্যাগের দাবি তুলেছে নর্ডিক অঞ্চলের 6টি ফুটবল সংস্থা। হেলসিঙ্কিতে এক যৌথ সভায় ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন ও ফ্যারো আইল্যান্ডের প্রতিনিধিরা ফিফায় ব্যাপক প্রশাসনিক সংস্কারের আহ্বান জানান। ইউএফা, এএফসি ও কনকাকাফ থেকে ইনফান্তিনোর পদত্যাগের যে চাপ সৃষ্টি হয়েছে তাতে পূর্ণ সমর্থন দিয়েছে নর্ডিক দেশগুলো। ডেনমার্কের ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে তারা আগামী বছরের ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিকল্প প্রার্থী খুঁজে বের করার উদ্যোগ নেবে। তবে এত সব বিতর্ককে খুব একটা গায়ে না মেখে ফিফায় নিজের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গেয়ে বেড়াচ্ছেন ইনফান্তিনো। ডমিনিকান রিপাবলিক সফরকালে ফিফা প্রেসিডেন্ট জানান তাদের লক্ষ্য সংস্থাটির 211টি সদস্য দেশের ফুটবলকে সমপর্যায়ে নিয়ে আসা। আফ্রিকা, এশিয়া কিংবা ক্যারিবীয় অঞ্চল যেখানেই বলুন না কেন, গেল 10 বছরে আমরা সবাই মিলে যে আমূল পরিবর্তন এনেছি তা সবাই এক বাক্যে স্বীকার করে ও সম্মান জানায়। আমরা ফিফাকে নতুন রূপ দিয়েছি এবং আজকের এই শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছি। আমাদের মূল কাজ একটাই, বিশ্বের প্রতিটি কোণায় ফুটবলকে ছড়িয়ে দেয়া। ফিফার সদস্য 211টি দেশেই ফুটবলের বিস্তার ঘটানোই আমাদের একমাত্র লক্ষ্য। বড় ও ছোট দেশগুলোর মধ্যকার আর্থিক ও অবকাঠামোগত ব্যবধান কমানোকে নিজের প্রধান দায়িত্ব হিসেব উল্লেখ করে আগামী দিনগুলোতেও সে ধারা বজায় রাখার ঘোষণা দেন ইনফান্তিনো। একই সঙ্গে ফিফার সকল পদক্ষেপে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে বলেও দাবি করেন তিনি। আমাদের একমাত্র কাজ বিশ্বজুড়ে ফুটবলের বিকাশ ঘটানো, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু বড় দেশ চায় না যে অন্যরা এগিয়ে যাক। তবে আমাদের কাজ হলো বড় এবং ছোট দেশগুলোর মধ্যকার এই বৈষম্য কমিয়ে আনা। বড় দেশগুলো অবশ্যই ভালো করছে এবং তারা আরো এগিয়ে যাক, কিন্তু বাকিদেরও সুযোগ দিতে হবে। পিছিয়ে থাকা দেশগুলোর জন্য আমাদের নতুন সুযোগ ও অর্থায়নের পথ খুঁজতে হবে। গেল 10 বছর ধরে আমরা এই চেষ্টাই করে আসছি এবং আগামীতেও তা বজায় রাখবো। ফিফায় আমাদের প্রতিটি সিদ্ধান্তই নিয়ম মেনে কাউন্সিল ও সদস্য সংস্থাগুলোর মতামতের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে নেওয়া হয়। আঞ্চলিক ফুটবলের শীর্ষ সংস্থাগুলোর চাপের মুখে আগামী বছরের ফিফা প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিজের অবস্থান শক্ত করার দিকে এখন পূর্ণ মনোযোগ ইনফান্তিনোর। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।